আছে, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, ছোট দল, বড় গ্রুপ, বুদ্ধিজীবী, লেখক, হ্যাঁ, কেউ প্রগতিশীল, কেউ বাম, কেউ ইসলাম মনা, নানান ঘরানার লোক, কিন্তু তাদের কমন ইন্টারেস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরশাসনের বিরুদ্ধে তারা কিন্তু একটা জুলাইয়ে কাজ করেছিল একটা হিস্টোরিক ব্লকের মতো, একটা সলিড ঐক্যের মতো। এবং সেখানে কোনো নির্দিষ্ট মুখ ছিল না, কিন্তু এই জোটটা ছিল, ঐতিহাসিক জোটটা বা হিস্টোরিক ব্লকটা ছিল। এই ব্লকটা কিন্তু আজকে এসে আপনি যদি দেখেন, এটা একটা অন্য ধরনের একটা ভাঙনের মতো, এটা পরস্পরের বিরুদ্ধে লিপ্ত থাকা অবস্থার মতো আমরা দেখতে পাই। আপনি যদি এখন উঠতি বনাম বনেদির সঙ্গে আপনি বাংলাদেশের দলগুলোকে মেলেন, কোন দলটা উঠতি মধ্যবিত্তের প্রতি অ্যাপ্রোচ করছে, কোন দলটা পুরোনা রেজিম, ওল্ড রেজিম, বনেদি মধ্যবিত্ত, পুরোনা ফ্যাসিবাদের একটা মানে শীতটা চলে গেছে, পুরো বডি রয়ে গেছে, কিন্তু এই যে ওল্ড রেজিম কাকে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে? তাদের লুটেরারা, তাদের আমলারা, তাদের পুলিশেরা, তাদের বিভিন্ন বাহিনীর মধ্যে থাকা তাদের লোকেরা কাকে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে? আওয়ামী লীগকে আঁকড়ে ধরে তো তারা আর বাঁচতে চাচ্ছে না। তারা এই প্রশ্নটা একটা বড় ফান্ডামেন্টাল একটা কোশ্চেন, যে আমরা যে আওয়ামী লীগকে ওল্ড রেজিম বলতাম, ওল্ড রেজিম তো আরেক চেহারা নতুন মুখে এসে হাজির হয়েছে। ফলে উঠতি বনাম বনেদি, পুরানা বন্দোবস্ত বনাম নতুন বন্দোবস্ত, তরুণ বনাম তথাকথিত অর্থে প্রবীণ, এই যে দ্বন্দ্বটা, সেটা কিন্তু জুলাইকে জীবন্ত রেখেছে। জুলাইকে তার পরিণতির দিকে যেতে কিন্তু এই সংগ্রামটা শেষ না করে জুলাই তার পরিণতি পেতে পারবে না। এই ওল্ড বনাম নিউ বা উঠতি মধ্যবিত্ত এবং বনেদি মধ্যবিত্ত, এবং তার একটা নতুন চেহারা আমরা কিন্তু আমাদের এই গত এক মাসে দেখতে পাচ্ছি। কিন্তু আরেকটা প্রবণতার কথা এখানে বলা দরকার নতুনের, যেটা একটা সময় ৭২-এর পরে যে একটা বিনাশের রাজনীতি দেখা গেল, যে একদল জাসদের মাধ্যমে সংগঠিত হয়ে মুজিববাদকে একেবারে বিনাশ করে ফেলবেন। আবার মুজিববাদ জাসদের সমাজতন্ত্রবাদ বা সাম্যবাদ বা সিরাজ শিকদারের সাম্যবাদকে বিনাশ করবেন। এই যে বিনাশের পরিণতি কিন্তু ৭৫ আগস্ট, একদল আরেকদলকে বিনাশ করতে করতে উভয় পক্ষে কিন্তু শেষ পর্যন্ত বিনাশের শিকার হয়েছিল। আজকে যদি আমরা একই রকম ভাবে কথার কথা যে মুজিববাদ বিনাশের তাই আমার রাজনীতির প্রধান লক্ষ্য যদি হয়, তাহলে ওই একই ভুল হবে। কারণ আপনি কোনো একটা মতবাদ বা গোষ্ঠী, সেটা মুজিববাদ বিনাশ, মওদুদিবাদ বিনাশ করতে গিয়ে আওয়ামী লীগ বিনাশ হয়ে গেল, মুজিববাদ বিনাশ করতে গিয়ে আপনার নিজেরও বিনাশ হওয়ার কিন্তু ঝুঁকি থেকে যাচ্ছে। কারণ রাজনীতি নেগেটিভ বা হেট্রেডের একটা ইঞ্জিন হতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই রকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের তরুণেরা অনেকে আছেন। এবং এইরকম একটা অবস্থায় যে আমরা যে নতুন ঐতিহাসিক জোট তা চাইছি, যেটা রাষ্ট্রের ভিত্তি দেবে, আত্মপরিচয় মীমাংসা দেবে, নতুন রাজনীতি গঠন করবে, সেটা ওই দীপেশ চক্রবর্তীর ভাষায় যে ইতিহাসের অপেক্ষা ঘরে অপেক্ষা করছে, ওয়েটিং রুম অফ হিস্ট্রিতে সে বসে আছে, এখনো তার ট্রেন আসেনি এবং তাকে এখনো দেখা যাচ্ছে না। অথচ আমাদের যে শক্তিটা ছিল, যে এখানে যে বিরাট ৭১-এর যে জনগণ, তার সাথে বড় সংখ্যক আজকে আমার তরুণ জনগোষ্ঠী আছে, যারা কর্মক্ষম এবং যারা শিক্ষিত। এদেরকে কেউ কেউ বলেন প্রিক্যারিয়েট, যে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী, জীবন জীবিকা নিশ্চয়তা নাই, আত্মমর্যাদার সুযোগ নাই, নিজের বাসনা চরিতার্থ করার কোনো ক্যাপাসিটি পর্যন্ত নাই, মেসে থাকা, বাসে ঝোলা, এই যে ছোট ছোট বাক্স বাড়িতে থাকা, এই যে একটা বিরাট সংখ্যক জনগোষ্ঠী, এটা কিন্তু একটা নতুন রাজনীতির, নতুন রাষ্ট্র গঠনের একটা সম্ভাবনা হতে পারে। কিন্তু আমাদের আরেকটা সমস্যাটা হচ্ছে, আমরা এখানে কৃষক থেকে নতুন পুঁজিপতিতে পরিণত হয়েছি। অন্যান্য দেশে যেমন সামন্তবাদের মধ্য দিয়ে কিছুটা বিকাশ ঘটে, প্রতিষ্ঠান দ্বারায়, ভ্যালুজ দ্বারায়, এবং একটা সময় সামন্তবাদ চলে গেলে সেই অংশের একটা অগ্রগামী অংশ তারা পুঁজিপতি ক্লাস হিসেবে গড়ে ওঠে। আমাদের যেহেতু ঔপনিবেশিক বিকাশের কারণে এবং সেই বিকাশের একটা সামন্তীয় চরিত্রের কারণে, সাম্প্রদায়িক চরিত্রের কারণে, কারণ এখানকার সামন্তবাদ যারা ছিল তারা তো আসলে ট্যাক্স কালেক্টর ছিল, তারা সনাতন অর্থে তাদেরকে ইউরোপীয় অর্থে জমিদার বলা যায় না, তারা জমির ইজারাদার হিসেবে কর সংগ্রহ করত। তারপরও সেই অংশটার বড় অংশই যেহেতু উচ্চ বর্ণের হিন্দু শিক্ষিত জনগোষ্ঠী ছিল, তারা যখন চলে গেল, আপনি কিন্তু ওই কৃষক শ্রেণী থেকে আমাদেরকে বারবার নেতা, সংগঠন, প্রতিষ্ঠান চিন্তা করতে হচ্ছে। এবং আমাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা কৃষি, ওই পেটি বুর্জোয়া পিজেন্ট কালচারের অনেক উপাদান, নৈরাজ্য চিন্তার মধ্যে আমাদের রয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও বলতে হবে যে আমাদের মুস্তাফা যেটা বলেছিলেন, বাঙালি মুসলমানের হীনমন্যতা, সেই হীনমন্যতা এই কৃষক পরিবারগুলো থেকে আসা ছাত্র তরুণরা ২৪শে জুলাই আগস্টে যা দেখিয়েছে, সেটাকে বলা চলে যে হীনমন্যতা তত্ত্বের একটা ঐতিহাসিক অবসানও ঘটেছে।
এই এই তরুণ গোষ্ঠীকে আপনি এই বাঙালি মুসলমান পরিচয়টা তারা ফেলে আসেনি, বরঞ্চ মুসলমান পরিচয়টা তারা নিয়ে এসেছে, সেটাকে কিন্তু আমরা আর বলতে পারি না যে তারা হীনমন্য। এবং একই সঙ্গে আরেকটা বিপদের কথাও আমাদের খেয়াল করা দরকার, যে আমি যদি হীনমন্যতা অস্বীকার করে আমি এখন মুসলমান পরিচয় গর্বিত হচ্ছি, আমি বাঙালি পরিচয়কে ফেলে দিচ্ছি, সেটা তো আমার ওই পুরোনো ট্র্যাপে পড়লাম, যে ট্র্যাপে আমাকে ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্ররা আমাদেরকে ফেলেছিল, যেটা গৌতম ভদ্রের ভাষায় বলতে হয় যে বাঙালি মুসলমান দ্বন্দ্ব সমাস। বাঙালি হইলে তুমি মুসলমান হইতে পারিবে না, মুসলমান থাকিতে গেলে তোমাকে বাঙালিত্বকে ত্যাগ করতে হবে। মিউচুয়ালি দুই পক্ষই রাজি, যে বাঙালি হিন্দু বলছে মুসলমান তুমি বাঙালি নও, আর ইসলামিস্ট রাজনীতির একটা অংশ, সবাই না, বলছে যে মুসলমান তোমার বাঙালি হওয়ার দরকার নেই, বাঙালি থাকলে তুমি মুসলমান হতে পারো না। এখন মহাসচিবের যদি আপনি দ্বন্দ্ব তত্ত্ব মানেন, বাঙালি আর মুসলমানের মধ্যে ঐতিহাসিক কারণে দ্বন্দ্ব রয়েছে, সাংস্কৃতিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনৈতিক দ্বন্দ্ব তো দেখলামই আমরা দেশভাগের সময়। কিন্তু মহাসচিব কি বলছেন, এই দ্বন্দ্বটা মৈত্রীর দ্বন্দ্ব। হেগেলিয়ান তত্ত্বে দ্বন্দ্বের একটা সিনথেসিস হয়, বা একের দ্বারা অপরের খণ্ডন হয়। এখানে বাঙালির দ্বারা মুসলমানের বা মুসলমানের দ্বারা বাঙালির খণ্ডনে কারো কোনো উপকার নাই, এটা আমরা বিভিন্নভাবে দেখাতে পারবো। কিন্তু সেদিকে যাওয়ার আগে বলি, এই যে মৈত্রীর দ্বন্দ্ব, এটা সুষ্ঠু বিকাশের উপরও কিন্তু বাংলাদেশের বর্তমান যে আত্মপরিচয় মীমাংসা, কারণ এই মীমাংসা হলে এটা আমসভার ভাষায় আপনা আপনি ভারতের জাতিসমূহের আত্মপরিচয় মীমাংসা বা স্বাধিকারের প্রশ্নের মীমাংসা অনেকটা করতে পারবে। ফলে আমাদের এই দ্বন্দ্ব, আপনি আজকে বাঙালিত্ব ছেড়ে দিলেন, কিন্তু আপনার যে ঐতিহাসিক উত্তরাধিকার, যার সঙ্গে বাঙালি পরিচয় জড়িত, এবং যে বাঙালি পরিচয় গড়ে উঠেছে মুসলমান সুলতানি শাসনামলে, বাংলা ভাষা, সংস্কৃতি, আমরা যে লোকজ কল্পনা চিন্তা যেগুলো আজকে বলি, এগুলো তো ওই সময়ের সৃষ্টি। পল্লী গীতির একটা বড় অংশ 17-18 শতকে, যখন ইংরেজ শাসন কায়েম হয় নাই, ওই সময়ের সৃষ্টি। এবং বাংলা অঞ্চলের স্বাধীনতার ধারণাও তো ওই সুলতানি আমলের সৃষ্টি। এবং এখানে যে বাংলায় ধর্মগ্রন্থ অনুবাদ, রামায়ণ বা মহাভারত, এগুলো তো সুলতানদের পৃষ্ঠপোষকতা হয়েছে। একজন সুলতান নিজেকে সুলতানি বাঙালা বলে পরিচিত করাচ্ছেন ইতিহাসে প্রথম, যে আমি বাঙালার সুলতান, নিজেকে বাংলার লোক হিসেবে দাবি করছেন, যেটা সেনেরা দাবি করে নাই। তো ফলে মুসলমান নিজের পরিচয়কে, যখন নিজের তৈরি করা পরিচয়কে ফেলে দিতে চাচ্ছে, কারণ 19 শতকে আরেকটা বাঙালিত্ব নির্মাণ হয়েছিল, সাম্প্রদায়িক বাঙালি, তাকে ভয় পেয়ে বা তাকে ঘৃণা করতে গিয়ে সে নিজের আত্মবিনাশের রাস্তাটা তৈরি করছে। আপনি দেশ টেকাতে গেলে আপনার চারপাশে যে বাঙালি জাতিগোষ্ঠী, যে আপনার স্বাভাবিক মিত্র হতে পারে, আপনি ভূরাজনৈতিক কোশ্চেন থেকে দেখেন, পৃথিবীর সকল বাঙালি এবং উপমহাদেশের সকল বাঙালির একমাত্র স্বাধীন রাষ্ট্র যদি বাংলাদেশ, এবং তার রাজধানী হচ্ছে বাংলা ভাষার রাজধানী, এভাবে দেখেন, যেখানে বাংলা ভাষার আর কিছু না হোক, অন্তত তুচ্ছতাচ্ছিল্য নাই। কলকাতায় আজকে পশ্চিমবাংলায় বাংলা বললে বাংলাদেশে পাঠায় দেয়। তো এটা তো আপনার জন্য সুযোগ ছিল। ফলে আমি মুসলমান থাকতে গিয়ে আমি যদি বাঙালিত্বকে ফেলে দিই, তাহলে আমি আমার একটা ঐতিহাসিক পুঁজি এবং একটা রাজনৈতিক অস্ত্রকে শেষ করে দিই, যেটা কিছুদিন আগে মাহফুজ আলম নিজেও বললেন যে আমাদের এই দুটিরই প্রয়োজন রয়েছে, অভ্যন্তরীণ এবং ভূরাজনৈতিক সকল দিক থেকে। ফলে আমাদের এই জুলাইয়ের মধ্যে যদি আমাদের এই প্রবণতাগুলো আসে, কিছু ট্রেড দেখা যায়, সেটার জবাবে আমাদের এটাই করতে হবে যে আমরা বাঙালিও এবং মুসলমান, কিন্তু আমরা বাঙালি নামক যে জাতীয়তাবাদী ধারণা, তার বিরুদ্ধে। এবং সেই জায়গাটা যদি সেই জায়গায় থেকে আমরা একইভাবে আমরা তখন শাহবাগকে দেখতে পারি। শাহবাগ যে বাঙালি জাতীয়তাবাদের ধ্বনি তুলেছিল এবং তার একটা শিখণ্ড হয়ে উঠেছিল, সেটা কি ছিল আসলে? সেটাও দেখবেন যে আপনি ওটা শহরে মধ্যবিত্ত, যেটার মধ্যে একটা ভারতপন্থী হিস্টোরিক ব্লক ছিল, যারা সেকুলারিজমের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশের জনগোষ্ঠীর বিরুদ্ধে ছিল, এবং তারা একটা ন্যায্য বিচারের দাবিকে রাজনীতিকায়িত এবং ঘৃণার অস্ত্র তৈরি করে তারা যে হিস্টোরিক্যাল পাওয়ারটা দেখিয়েছিল, সেটাও কিন্তু সম্ভব করেছে জুলাইকে। কারণ ওইটার বিরুদ্ধে, ওইটার অ্যান্টিথিসিস হিসেবে জুলাই নিজেকে গড়ে নিতে চেয়েছে। শাহবাগ নিয়ে আরো একটু কথা বলা দরকার, যে শাহবাগটা কি ছিল, যে কেন শাহবাগ পারলো, এবং শাহবাগের সময় শাহবাগের বিরুদ্ধে যত প্রতিরোধ হয়েছিল, সেই প্রতিরোধ ভালো না খারাপ সে আলোচনা যাচ্ছে না। শাহবাগ একটা স্পেসে একটা হিস্টোরিক জমায়েত করেছিল, একটা হিস্টোরিক প্লেসে, এবং সেই স্পেসটা, শাহবাগ এবং স্পেসটাকে তারা বাঙালি জাতির ইউনিভার্সাল স্পেস, পবিত্র স্পেস হিসেবে দেখাতে চেয়েছিল, এবং তারা এটাকে রক্ষা করেছিল। শাহবাগকে কোনোভাবে কেউ শাহবাগ গায়ে টোকা দিতে পারে নাই। শাহবাগ, এটাকে আলাবাদুল ভাষায় বললে, শাহবাগ একটা হিস্টোরিক্যাল রায়ট হয়ে উঠেছিল, এবং সে একটা ইউনিভার্সাল লিটি দাবি করেছিল, এবং দাবি করেছিল যে সে একটা ইভেন্ট হয়ে উঠেছে, এরপরে বাংলাদেশ হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশ।
কিন্তু দেখা গেল তার বিপরীতে যারা করছিল, যারা স্পোরাডিক প্রোটেস্ট, বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা, রাস্তায় অবরোধ, ওইটাকে আলাবাদের ভাষায় বললে ইমিডিয়েট রায়ট বা একটা মানে খণ্ডযুদ্ধ, স্থানীয় যুদ্ধে ছিল। তারা কোনো ইউনিভার্সাল চেহারা একটা জায়গায় এসে দাঁড়াতে পারেনি। এটা হেফাজত যখন করতে গেল, হেফাজতকেও করতে দেওয়া হলো না, ইউনিভার্সাল জায়গায় আসতে দেওয়া হলো না, তারা ওইখানে থাকতে পারলো না। জুলাই শিখেছে যে শাহবাগ বা শাপলার কায়দায় একটা স্পেসে জমায়েত করে আমি জিততে পারবো না, কারণ রাষ্ট্রের যে বর্বর বল প্রয়োগের ক্ষমতা এবং নিয়ত আছে হত্যা, সেটার বিরুদ্ধে আপনি এইভাবে আন্দোলন তাহারি স্কোয়ার স্টাইলে করে আপনি পারবেন না। ফলে তারা এটাকে অন্য জায়গায় নিয়ে তারা ইউনিভার্সাল হলো, কিন্তু কোনো স্থানে না, অজস্র জায়গায় তারা একটা হলো, তারা কোনো স্থানিক ছিল না, এবং তারা বাস্তব ছিল এবং তারা ডিজিটাল ছিল। আরেকটা স্তরে তারা সেটাকে ইউনিভার্সালিটিটা প্রতিষ্ঠা করতে পারলো, একটা যাত্রাবাড়িতে, উত্তরায়, বিভিন্ন জায়গায়, ডেমরায়, মোহাম্মদপুরে। তো এবং এই জায়গাগুলো দখলে লড়াই ছিল। ফলে শাহবাগের উল্টা কায়দা ছিল এটা, যে রাষ্ট্র বরঞ্চ ওই জায়গাটায় আবার বসতে চায়। ওরা কোনো নির্দিষ্ট জায়গায় দখলে রাখতে চায় না, রাষ্ট্র যেখানে দখল করতে চায় সেই জায়গা থেকে রাষ্ট্রকে সরা দিতে চায়। ফলে এইটা একটা ভিন্ন ধরনের পদ্ধতির কারণে শাহবাগ আসলে জয়ী হয়েছিল। এখন আমরা যে আলোচনা আসছি, এর ফলে আমরা কি কোনো জুলাই বা তার আগের সমস্ত আন্দোলনে আমরা কি এমন কোনো রাজনৈতিক জনসমাজ বা পলিটি বা তৈরি করতে পেরেছি যা একটা নতুন রকম রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে এবং একটা রাষ্ট্রের নিশানা, রাষ্ট্রের রূপরেখা তারা হাজির করবে বা সেটার অংশ তারা হয়ে যাবে? সেটা করার জন্য আমরা এর মধ্যে আলোচিত কতগুলো প্রসঙ্গ সেটা আসা দরকার। যেমন একটা হচ্ছে জনতা, ছাত্র জনতা, আরেকটা হচ্ছে মব। ছাত্র জনতা 52তেও ছিল, 69তেও ছিল। হ্যাঁ,